একযুগে সারা দেশে প্রথমবারের মতো মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু। 9 মাস থেকে 15 বছর বয়সীরা পাবে প্রতিষেধক গ্রহণের সুযোগ। এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছেন, যারা এই 8,000 কথা বলা হলো, এদের বেশিরভাগই হলো 9 মাস থেকে 15 বছরের শিশু। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আজ যুক্তিতর্ক উপস্থাপন। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। চূড়ান্ত খসড়া দেখে অংশগ্রহণের সিদ্ধান্ত জানাবেন নেতারা। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি দেখার পর। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা দুইজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ। ভোগান্তিতে 5 জেলার যাত্রীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় তিনি টিকাদান ক্যাম্পেইন 2025-এর বেশি বেশি প্রচারণা চালানোর অনুরোধ জানান। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ রেজিস্ট্রেশন করেছেন। 12 থেকে 30 অক্টোবর নিকটস্থ স্কুল এবং 1 থেকে 13 নভেম্বর টিকা নেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু থাকবে, তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব। কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই, আপনারা সারা বাংলাদেশে এই ক্যাম্পেইনটা খুব জোরে সোরে করবেন যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছেন, যারা এই 8,000 কথা বলা হলো, এদের বেশিরভাগই হলো 9 মাস থেকে 15 বছরের শিশু। শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। জানাবেন যে টিকাদান কর্মসূচি তো শুরু হয়েছে, জানাচ্ছিলেন যে অভিভাবক এবং শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ রয়েছে। আজকে এই কেন্দ্রটিতে কত সংখ্যক টিকা দেওয়া হচ্ছে? সাধারণত 15 বছরের নিচে যে পরিমাণ শিক্ষার্থী এখানে আছেন সবাই তাদের টিকার আওতায় আনা হবে, তবে নিবন্ধন করেছেন খুবই কম। যে পরিমাণ শিক্ষার্থী আছেন সবাইকে হয়তো আজকে এই টিকা দেওয়া নাও হতে পারে, অর্থাৎ আগামী 9 দিন তো চলবেই। এবং আমি সরাসরি যদি সেই দৃশ্য দেখাতে চাই, অর্থাৎ শিক্ষার্থীরা তারা লাইন ধরে আছেন এবং এই অডিটোরিয়াম ভর্তি শিক্ষার্থী। এর বাইরেও আমরা দেখেছি টিকা দেওয়ার জন্য আরও 2টি বুথ করা হয়েছে, সেইগুলোতেও কার্যক্রম চলছে। এবং এই সব শিক্ষার্থীদের একটি কথা যে এটা আসলে কোনো ভয়ের বিষয় নয়, তারা উদ্বুদ্ধ করতে চান। যারা টিকা এখনও নেননি তাদেরকে বলছিলেন যে এটি খুবই সহজ একটি বিষয়, যেন অন্যরা খুব দ্রুত তাদের সেই টিকাটি নিয়ে নেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন বাংলাদেশে এই প্রথম, এর আগে কখনো হয়নি। গেভি থেকে আমরা এই টিকাগুলো পেয়েছে, যদিও এর উৎপাদন করেছে ভারতের একটি কোম্পানি, এবং সেই কোম্পানি গ্যাভি সেই টিকাগুলো পর্যবেক্ষণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আছে। বাংলাদেশ সহ অন্তত 8টি দেশে এই টিকা দেওয়া হচ্ছে এবং এর আগেও শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ অনেক দেশে এই টিকাগুলো দেওয়া হয়েছে এবং কার্যকরী ফলাফল পাওয়া গেছে। সেই ভিত্তিতেই বাংলাদেশে এই টিকা দেওয়া হচ্ছে প্রায় 5 কোটি টিকা। এবং আপনি জেনে থাকবেন অনেক দেশের জনসংখ্যায় 5 কোটি নয়, এবং সেই হিসাবে বাংলাদেশে এত সংখ্যক শিক্ষার্থী কিংবা এত সংখ্যক শিশুকে টিকার আওতায় নিয়ে আসা নিশ্চয়ই একটি বড় চ্যালেঞ্জ। সেই বিষয়গুলোই নীতি নির্ধারকরা বলছিলেন। এবং আরও একটি চ্যালেঞ্জ আছে যে কুসংস্কার, বিশেষ করে আপনি জেনে থাকবেন কোভিড-19-এর যে টিকাদান কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা জেনে থাকি যে খুবই
তড়িঘড়ি করে টিকাগুলো উদ্ভাবন করা হয়েছিল, যে কারণে এই নিয়ে নানান সময় নানান কথা হয়েছে। তবে যে টিকা এখন দেওয়া হচ্ছে সেটি নিয়ে কোনো কথাই যেন না হয়। বিশেষ করে অনেক আগে থেকে এই ধরনের টিকা কার্যক্রম অন্য দেশ যেহেতু চালিয়েছে এবং দীর্ঘদিন ধরে এই টিকা উৎপাদন ব্যবস্থায় ভারতের সেই প্রতিষ্ঠানটি জড়িত, প্রায় 170টি দেশে সেই প্রতিষ্ঠান টিকা সরবরাহ করে থাকে, যে কারণে এই টিকা নিতে কোনো ভয় নেই, স্বাচ্ছন্দ্যেই যেন শিক্ষার্থীরা টিকা নেন। এবং অভিভাবকদেরকেও বলা হচ্ছে, আহ্বান করা হচ্ছে তারা যেন কোনো প্রকার কুসংস্কারে মনোযোগ না দেয় এবং টিকাদান কেন্দ্রগুলোতে এসে তাদের সন্তানকে টিকাদানে উৎসাহিত করে। শাফি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম যে শিশুরা নির্ভয়ে হাসি মুখে টিকা গ্রহণ করছে। একটু ঢাকার বাইরের খবর জানতে চাই। খুলনা থেকে আমাদের সঙ্গে প্রবীর বিশ্বাস যুক্ত হয়েছেন। প্রবীর, জানাবেন যে আপনি এখন কোন টিকা কেন্দ্রে রয়েছেন, সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে, টিকা দেওয়া শুরু হয়েছে কিনা? আমরা রয়েছি নগরীর খালিশপুরে কলেজিয়েট গার্লস স্কুল। এই স্কুলে খুলনা বিভাগের যে টিকা দান কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা ছিল 11টায়, সেটি হয়তো খানিকক্ষণের মধ্যেই শুরু হবে এবং বিভাগীয় যে কমিশনার রয়েছে ফিরোজ সরকার, তিনি আনুষ্ঠানিকভাবে বিভাগের এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। আপনাকে বলে রাখি, খুলনাতে 1,72,000 শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে, এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় 43,000 আর বাকি সংখ্যক খুলনায় যে 9টি উপজেলা রয়েছে সেখানে এই টিকাদান দেওয়া হবে। সব স্কুলগুলো টিকাদান কেন্দ্রের আওতায় আনা হয়েছে, অর্থাৎ প্রতিটা স্কুল থেকে শিক্ষার্থীদের টিকাদান করা হবে। আপনি জানেন যে 0 থেকে 15 বছর বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তারা প্রত্যেকেই এই টিকা পাবে এবং রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে তাদেরকে এই টিকার আওতায় আসতে হবে। তবে যেহেতু মাসব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হবে, সে কারণে তাড়াহুড়ো নয়, একটু সবাই রেজিস্ট্রেশন করে ধীরে সুস্থে, আজকে যারা নিতে পারবে না তারা আগামী দিনগুলোতেও নিতে পারবে, এমন পরিকল্পনাও কিন্তু নেওয়া হয়েছে। সেজন্য স্কুল পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে সারা মাস ধরে এই টিকাদান কর্মসূচি চলবে। সেই কর্মসূচিতে কোনো শিশু যদি যেন বাদ না যায়, সেজন্য খুলনাতে আমরা দেখেছি পোস্টারিং করা হয়েছে, লিফলেট বিলি করা হয়েছে, একই সঙ্গে মাইকিংও করা হয়েছে। অর্থাৎ কোনো শিশু টাইফয়েড টিকার আওতা থেকে বাদ যাবে না, সেই ধরনের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগের যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা। এবং আমাদেরকে আরও একটা জিনিস বলা হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে, সেটি হচ্ছে যারা এই টিকার আওতায় আসবে কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়া তারা টিকাটি গ্রহণ করবেন। একই সঙ্গে খালি পেটে টিকা গ্রহণ করা যাবে না। যদি কেউ খালি পেটে কখনো টিকা নিতে আসে, সেই দিন সে টিকা নেওয়া থেকে বিরত থাকবে। একই সঙ্গে কোনো ধরনের যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলেও কিন্তু এই টিকা নেওয়া যাবে না। অর্থাৎ তার গায়ে জ্বর, সর্দি, কাশি এমনটিও যদি থাকে তাহলে সেদিন বা তার পরের দিন না নিয়ে, যেহেতু মাসব্যাপী চলবে সেহেতু তার পরের দিন থেকে তারা এই টিকার আওতায় আসতে পারবে। অর্থাৎ খুলনাতে যে 1,72,000 শিশুকে টার্গেট করা হয়েছে, সেই টার্গেট নিয়েই স্বাস্থ্য বিভাগ এগোচ্ছে এই টিকা দেওয়ার জন্য। সাপি, প্রবীর, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম টাইফয়েডের টিকাদান কর্মসূচির সবশেষ সহকর্মীদের সাথে। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হওয়া মামলার আজ যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন শুরু হবে। প্রথম দিন যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন, এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজ যুক্তি তুলে ধরবেন। শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। কদিনের এই শুনানি শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে। আজ প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে প্রসিকিউশনের ফেসবুক পেজ এবং বাংলাদেশ টেলিভিশনে। শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী MH তামিম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, জানাবেন যে কখন মামলার আর্গুমেন্ট উপস্থাপন শুরু হবে, এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সাফিন, আর কিছুক্ষণ পর মানে 11:30টার দিকে কিন্তু আমরা দেখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশিরভাগ সময় কিন্তু 11:30 শুরু হয়। আজও কিন্তু আমরা ধারণা করছি 11:30টার দিকে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন এবং আজ কিন্তু প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং প্রসিকিউশন থেকে আমাদের যেমনটা জানিয়েছে যে প্রতিটা আসামির বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছেন সাক্ষীদের
মানে পুরোপুরি বিশ্লেষণ, প্রতিটা সাক্ষ্যের যত দিক আছে, প্রমাণের যত দিক আছে সবগুলো বিশ্লেষণ করা হবে এবং প্রসিকিউশনে আর্গুমেন্ট অন্ততপক্ষে 3 দিন চলতে পারে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে। আজকে আর্গুমেন্টের প্রথম দিন এবং প্রসিকিউশন আজকে সাক্ষী বিশ্লেষণ, প্রমাণ বিশ্লেষণ করবে। এর পাশাপাশি যে সকল তথ্যচিত্র দেখানো হয়েছিল সেগুলোর কিন্তু প্রসিকিউশন বিশ্লেষণ করবে এবং এই মামলা প্রমাণে যা যা দরকার সব কিছু ইতিমধ্যে প্রসিকিউশন বলছে যে তারা করেছে এবং মামলা যে প্রমাণিত হয়েছে এই বিষয়টি তারা ট্রাইব্যুনালে তুলে ধরবেন। এবং এরপরে কিন্তু যে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু এই যে প্রসিকিউশন যে বিশ্লেষণ দেবেন, যুক্তিতর্ক দেবেন, তার বিরুদ্ধে তিনি তার বক্তব্য তুলে ধরবেন, তিনি তা বিশ্লেষণ করবেন এবং পরবর্তীতে তিনি যে শুনানি করবেন তার শুনানির জবাবে আবারও কিন্তু প্রসিকিউশন শুনানি করবে, অর্থাৎ সে যুক্তি খণ্ডন করবে। এভাবে কিন্তু এই মামলার সাক্ষ্য শেষে, যুক্তিতর্ক শেষে রায়ের দিকে এগিয়ে যাবে এবং বলা যায় যে এই মামলা একদমই শেষ পর্যায়ে রয়েছে। হয়তো আর এই সপ্তাহ লাগতে পারে যুক্তিতর্ক উপস্থাপন করতে। এরপর ট্রাইব্যুনাল থেকে একটি তারিখ নির্ধারণ করা হবে এবং সেই তারিখে কিন্তু মামলার রায় চলে আসবে। অর্থাৎ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতার অপরাধের মামলা, সেই মামলা কিন্তু প্রায় শেষ দিকে এবং অন্যান্য মামলাগুলো কিন্তু এগিয়ে চলছে এবং সেগুলো কিন্তু দ্রুত শেষ হবে বলে কিন্তু প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। শাফিন, মাইনুল, আপনাকে ধন্যবাদ জানছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ মামলা শেখ হাসিনা সহ 3 জনের আজ থেকে আর্গুমেন্ট শুরু হচ্ছে, এরপরেই আসলে মামলাটি বিচারের দিকে এগিয়ে যাবে। ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর দেশে ফেরার কথা ডক্টর ইউনূসের। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর আয়োজিত একটি প্ল্যাটফর্ম। এখানে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্টটি 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে রোমে। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তার আগে দেখতে চান সনদের চূড়ান্ত খসড়া। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে যোগ দেবেন। এনসিপি থেকে যাবেন নাহিদ ও আখতার। নেতারা বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা শুরু হবে। আরেফিন শাকিলের প্রতিবেদন। প্রায় 7 মাস ধরে 3 দফায় রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে ঐক্যমত কমিশন। আলোচনায় পক্ষে বিপক্ষে যুক্তি, ওয়াকআউটের মতো ঘটনায় সংসদের আবহ তৈরি হয় কমিশনের বৈঠকে। অবশেষে কিছু বিষয়ে আপত্তি তথা নোট অব ডিসেন্ট দিয়ে 84টি প্রস্তাবে ঐক্যমতে পৌঁছায় দলগুলো, কিন্তু জটিলতা দেখা দেয় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। 8 অক্টোবর শেষ বৈঠকে প্রায় সব দলই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোটে সম্মত হয়। তাই 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৈঠকে অংশ নেওয়া সব দলকেই অনুষ্ঠানে 2 সদস্যের প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে সরকার। সেই আমন্ত্রণ নিয়ে কি ভাবছে রাজনৈতিক দলগুলো? গণতন্ত্রের মঞ্চের নেতারা সনদে স্বাক্ষরে আগ্রহী জানালেও এনসিপি নেতারা বললেন, খসড়া দেখে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা। সেখানে গণতন্ত্র মঞ্চের প্রতিটা দল সেখানে যাবেন এবং সেখানে স্বাক্ষর করবেন। এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বাংলাদেশের 53-54 বছরে এ ধরনের কোনো অনুশীলন হয়নি এবং একসাথে ভিন্নমত নিয়ে চলার ক্ষেত্রে এটা নতুন একটা মাইল ফলক হিসাবে আমার ধারণা এই যে আমাদের যে উদ্যোগটা এটা কিন্তু বিবেচিত হবে। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি এটা দেখার পরে। জুলাই সনদের আইনি ভিত্তিসহ কয়েক দফা দাবিতে জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনের শরিক মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস জানালেন, জুলাই সনদে তারা স্বাক্ষর করলেও যুগপৎ আন্দোলন বন্ধ হচ্ছে না। আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, স্বাক্ষর করে আমরা জুলাই সনদের আইনে ভিত্তি নির্বাচনের আগে আদায় করার জন্য আমরা এখনো পর্যন্ত নমনীয় কোনো
মনোভাব আমরা পোষণ করি না। আমরা আন্দোলনের মাধ্যমে যদি প্রয়োজন হয় সে দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। শুরু থেকে ঐক্যমত হওয়া প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে জারি করার পরামর্শ দেয় বিএনপি। এছাড়া সংবিধান সংক্রান্ত সুপারিশ সংসদের হাতে রাখারও প্রস্তাব দলটির। তবুও নির্বাচনের দিন গণভোটের প্রস্তাবে সম্মতি জানিয়ে সনদ স্বাক্ষরে যাচ্ছেন বিএনপির 2 সদস্য। আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের দল থেকে আমাদের যে 2 জন যাবেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা 2 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। ঐক্যমত কমিশন সূত্র জানায় 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলের কাছে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে। সনদের অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেয়ায় সংঘর্ষ ও ভাঙচুর ঘটনায় এখনো মামলা হয়নি, তবে 10 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায় খুলশী থানায় হামলা ভাঙচুরের একটি মামলা প্রক্রিয়াধীন আছে। এর আগে শনিবার রাতে নগরের জেইসি কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নেট 2.0 ফান অ্যান্ড রক ফেস্টে হামলা ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটির সাথে শুরু থেকেই বাকবিতণ্ডা হচ্ছিল। হঠাৎ করে একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিলে দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারি শুরু হয়। এ সময় ভেন্যুর জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে। এতে শরীফ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং 15 জন আহত হয়। তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানাবে যে ভোটের সময় তো ঘনিয়ে এলো, নির্বাচন নিয়ে প্রার্থীদের কেমন প্রতিক্রিয়া দেখছেন? প্রার্থী নির্বাচনের বিষয়ে ভোটাররাই কি ধরনের অঙ্গীকার চাইছেন? যেহেতু আগামীকাল রাত 12টার মধ্যেই আসলে প্রার্থীদের যে প্রচারণা সেটি শেষ করতে হবে, ফলে 1 সেকেন্ডও সময় আসলে প্রার্থীরা নষ্ট করতে যাচ্ছে না। আমার সাথে এই মুহূর্তে ছাত্রদল প্যানেলের যে ভিপি প্রার্থী তিনি রয়েছেন, আরো একজন প্রার্থী রয়েছেন, সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত একটি প্যানেল। আমরা একটু সরাসরি ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থীর সাথে কথা বলতে চাই। শেষ মুহূর্তে আসলে কেমন দেখছেন? আমাদের যে দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে, তো শিক্ষার্থীদের যে অধিকার এবং মৌলিক সুযোগ সুবিধা থেকে যে এতদিন বঞ্চিত ছিল, আমাদের শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত যে চাকসু নির্বাচনের মধ্য দিয়ে তাদের সেই মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে এবং তাদের অধিকার বাস্তবায়ন হবে এবং জবাবদিহিতামূলক একটা প্রশাসন নিশ্চিত হবে। তো আমরা শিক্ষার্থীকে বেশ সাড়া পাচ্ছি এবং চাকসু যে একটা উৎসব আমেজে পরিণত হচ্ছে সেটা আমরা পরিলক্ষিত করছি। আমরা আরেকজন ভিপি প্রার্থী রয়েছেন মাহফুজুর রহমান, একটু মাহফুজ জানতে চাই আসলে কোনো অভিযোগ রয়েছে কিনা? শেষ মুহূর্তে প্রচারণা আচরণবিধি অনেকেই ভঙ্গ করছেন বলে পাল্টাপাল্টি আমরা অভিযোগ পাচ্ছি। আপনার কাছে কোনো আসলে অভিযোগ বা আপনি কেমন দেখছেন মাঠ? আচ্ছা, এখানে অনেকগুলো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে বড় 2টা ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তো কিন্তু প্রশাসন এই জায়গায় কোনো ধরনের ভূমিকা পালন করতেছে না। আর প্রশাসনের এক পাক্ষিক যে আচরণ সেটা আমরা গঠনতন্ত্রের সংস্কারের সময়ও দেখছি। সেই জায়গা থেকে আমাদের আশঙ্কা রয়ে যায় আসলে 36 বছর পর চাকসু নির্বাচনটা হচ্ছে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে কতটুকু নিরপেক্ষ হচ্ছে। আর এই জায়গায় যদি কোনো ধরনের হেরফের হয়, যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হচ্ছে চাকসুর মাধ্যমে, সেটা আসলে জাতীয় রাজনীতিতেও একটা বাজে ভূমিকা রাখবে। আসলে শুনছিলেন প্রার্থীরা আসলে বলছিলেন তাদের যে অভিযোগ সেটির কথা বলছে এবং প্রতিশ্রুতির কথা তারা যাচ্ছে। সব মিলিয়ে আগামীকাল রাত 12টার মধ্যে যে প্রচার কাজ সেটি শেষ হবে এবং 15 অক্টোবর ভোট গ্রহণ হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখছি প্রায় 14টির মতো প্যানেল শিক্ষার্থীরা দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ছাত্র শিবির এবং ছাত্র দলের যে প্যানেল সেটি নিয়েও আসলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ। সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম চাকসুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখিয়ে আছেন নির্বাচনের দিকে। আগামীকাল দিবাগত রাতেই সেই নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে। এদিকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা এবং জুলাই আন্দোলনে ছাত্রদের উপর নির্যাতনের অংশগ্রহণের অভিযোগে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে থেকে মাসুদ রানা নামে একজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। যদিও তার নামে থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ। মাসুদ রানাকে আটকের খবর পেয়ে থানার সামনে জড়ো হন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির বেশ কয়েকজন সদস্য। তাদের অভিযোগ, বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ চাঁদাবাজি করছে একটি পক্ষ। মাসুদ রানা এর প্রতিবাদ করায় তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আটক করা হয়েছে। তার পরিবারের দাবি, আওয়ামী লীগের সাথে মাসুদ রানার কোনো সম্পৃক্ততা ছিল না। যদিও পুলিশ বলছে
বিগত সরকারের আমলে রাজনৈতিক সুবিধা নেয়া এবং আওয়ামী লীগের উপকমিটিতে মাসুদ রানা বিভিন্ন পদে ছিল এমন তথ্য ও গোয়েন্দা রিপোর্ট আছে। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হলে দায় নেবে না বলেও জানিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি। আমাদের ফ্যামিলিতে মানে এই রাজনৈতিক বিষয় নিয়ে কোনো ইয়া নাই। আমার হাজবেন্ডও কখনো রাজনীতির সাথে কখনো জড়িত ছিল না। চেষ্টা করে চাঁদার জন্যই, কিন্তু আমরা দিতে ইচ্ছুক না, রাজি না। তো পরিকল্পিতভাবে তাকে এটা ফাঁসানো হয়েছে। সে যদি আওয়ামী লীগ করে, তার যদি এরকম কিছু থাকে, আমরা এর পক্ষে যাব না। যদি কোনো নির্দোষ হয়ে থাকে তাহলে আমরা আইনের কাছে আকুল আবেদন জানাবো যাতে উনি হয়রানি না হয়। আমরা গোপন তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে এই 5ই আগস্টের সময় ওই তৎকালীন ফ্যাসিস্টদের ভূমিকার প্রেক্ষিত ছিল, জড়িত ছিল, এবং সে নিজে স্বীকার করছে যে ওই আমলে সে বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স মালিক সমিতির কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছে। তাদের সাথে এই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে। সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল। ময়মনসিংহ জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের এই ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ 5 জেলার বাসও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, জানাবেন যে মোটরযান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের এই সিদ্ধান্তের কারণ কি? তারা কেন বাস চলাচল বন্ধ করলো? যাত্রীদের ভোগান্তি কতটা চোখে পড়ছে? গত শুক্রবার ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড পরিবহন যেটি রয়েছে সেখানে একটি ঘটনা ঘটে। এখানে একজন জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা, তার সাথে পরিবহন শ্রমিকের বাস ছাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় এবং এখানে যে অভিযোগ করা হয়েছে যে পরিবহন শ্রমিক এই জুলাই আন্দোলনের যিনি ছিলেন তাকে মারধর করেছেন। তো এর প্রেক্ষিতে ওই দিনই শুক্রবার দিনই আসলে এখানে আন্দোলনের নামে এনসিপি এবং জুলাই আন্দোলনের অন্যান্য যারা রয়েছেন ময়মনসিংহ জেলা, তারা তাদের দাবির প্রেক্ষিতে এই ইউনাইটেড সেন্টারে যে ইউনাইটেড পরিবহনের যে আওয়ামী লীগের নেতা আমিনুল হক শামীম, তার 16টি গাড়ি রয়েছে, সেই 16টি গাড়ি বন্ধের দাবিতে তারা আন্দোলন শুরু করেন শুক্রবার। এর প্রেক্ষিতে এই আন্দোলনের এক পর্যায়ে স্থানীয় প্রশাসন আসেন এবং তারা পরিস্থিতি সামাল দিতে সেই 16টি গাড়ি যে দাবি তারা সেই দাবিটি তারা মেনে নেন এবং এই 16টি গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর আজকে এই পরিবহন শ্রমিকরা যারা রয়েছেন তারা আন্দোলন করছেন যে তাদের এই ধরনের সিদ্ধান্ত তারা মানেন না বা তারা এটা সুষ্ঠু সমাধান চান এবং ওই শ্রমিককেও কিন্তু পরিবহন শ্রমিককেও আটক করা হয়েছে, তারও মুক্তি চেয়েছেন তারা। ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রীরা। ধন্যবাদ আপনাকে শাহিদ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক এক সম্মেলন। সোমবার আয়োজনে যোগ দেবেন 20টির বেশি দেশের নেতারা। শার্ম আল শেখের সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ শেষের লক্ষ্যে কোনো ঘোষণাপত্র আসতে পারে এখান থেকেই। সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর মতো প্রভাবশালী নেতারা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাবেন কিনা সেটি নিশ্চিত নয়। হামাসের তরফ থেকে কারা যোগ দেবেন তাও স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্দনায় মেতে উঠল ইসরায়েলিরা। শনিবার জিম্মি মুক্তি চুক্তি উদযাপনে রাজধানী তেল আবিবে হোস্টেজ স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় ট্রাম্পের প্রশংসায় স্লোগান দিতে থাকে ইসরায়েলিরা। ব্যানার ও পোস্টারেও ছিল ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা। বিশাল এই সমাবেশ উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভানকা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্প সহ মধ্যস্থতাকারী রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানান উইটকফ। তার সাথে সম্মতি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত জনতা।